এটা একটা ছোট্ট গাছ। আচ্ছা, টব সুন্দর হলেই কি সেই গাছে ফুল ফোটে? যদি না সেই গাছকে পরিচর্যা করা হচ্ছে। শিশুরাও তো একটা গাছ, এদেরকে ভালোবেসে গড়তে হয়। এদের হাতে ইচ্ছের বিরুদ্ধে বই তুলবেন না, এদের হাতে লাঠির আঘাত দেবেন না, এদের মস্তিষ্কে জোর করে সার গেলে দেবেন না। এরা ছোট্ট একটা গাছ, এরা ছোট্ট একটা গাছ। এদেরকে ভালোবাসা দিয়ে বড় করুন, দেখবেন একদিন এরা মসৃণ বড় ছায়াবৃক্ষ হবে। ছোট্ট শিশুটাকে সেই বয়সে মা বাবা পরিজনদের সাথে থাকার বয়স, এই বয়সে বিদ্যার প্রতিযোগিতায় এদের নাম লেখাবেন না। এরা ছোট্ট একটা গাছ, এরা ছোট্ট একটা গাছ। এদের হাত থেকে স্বপ্ন কেড়ে নেবেন না, এদের হাত থেকে আকাশ মাটি হাসি কেড়ে নেবেন না। এদেরকে জায়গা দিন, নিজের মতো করে বেড়ে ওঠার জায়গা দিন। এদেরকে পাখি চিনতে দিন গাছ ফুল বন্ধু। সমাজটা ওরা নিজেরা জানুক, আপনাদের হাত ধরে নয়। আপনার হাত বলে দেবে না যে মা কিংবা বাবা ক্যারামের ওই ঘুঁটিটা ওই পকেটে ফেল। আপনাদের নিজের স্বপ্ন ওদের স্বপ্ন বলে চালাতে যাবেন না। এরা ছোট্ট একটা গাছ, এরা ছোট্ট একটা গাছ। ওরা হয়তো ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার হবে না, তবে ওরা হবে ভালো মানুষ হবে, ভালো শিল্পী হবে, ভালো ব্যবসায়ীও হতে পারে কিংবা সৎ পুলিশ, আবার ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ারও হতে পারে। তবে ওরা প্রত্যেকেই ভালো করে একটি শিক্ষক হবে, ভালো মা বাবা হবে। ওরা পরবর্তী ছোট্ট ছোট্ট গাছগুলোকে আবার এমনইভাবে গড়ে তুলতে পারবে। এরা ছোট্ট একটি গাছ। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন একজন অতিথি থাকেন প্রত্যেক সপ্তাহে, যার একদিকে পেশাদার জীবন আর একদিকে তার ভালো লাগার কাজ, দুটোকে সমানভাবে ব্যালেন্স করে দুটোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তিনি জীবন চালাচ্ছেন। একদিকে পেশাদারিত্বের চাপ থাকার সঙ্গে সঙ্গে কিন্তু তার ভালো লাগার কাজটার সাথে তিনি কোনোভাবেই কম্প্রোমাইজ করেননি, সেটার চর্চাও চালিয়ে চলেছেন এবং দুটোকেই সমানভাবে সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এরম একজন বিশেষ অতিথি। আজকের আমাদের অতিথি যিনি, তিনি পেশাতে গবেষক হলেও তার নেশা লেখালেখি, সেটা কবিতা হোক বা গল্প। আর গবেষক যখন গবেষণাধর্মী লেখা তো আছেই। আমাদের আজকের বিশেষ অতিথি সায়ন দাসকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। সবার আগে যে প্রশ্নটা করব, এই যে লেখালেখিটা তো বেশ অনেক দিন ধরেই চলছে, গবেষণায় পুরোপুরি ঢোকার আগে থেকেও লেখালেখি চলছে, তো এই লেখালেখির শুরুটা কি করে হয়েছিল? প্রথমত লেখার শুরুটা হয়েছে মাধ্যমিকের পর। তবে ছোট থেকে একটা এর পিছনে এ ছিল, একটা নেশা ছিল, একটা মানে ইচ্ছা ছিল। ওই বিশেষত আমার কাকার হাত ধরেই। অবশ্যই কাকা ছোট থেকে একটা মানে সবার ক্ষেত্রে যেমন ঠাকুমা গল্প শুনিয়ে করে, আমার ক্ষেত্রে কাকা কাকা গল্প শুনিয়ে আমাকে বড় করেছে অবশ্যই। এবার ওই তখন থেকে টুকটাক লেখাই। ফার্স্ট আমি লিখেছিলাম ক্লাস 2-এ, তখন পড়তাম কান্তিচন্দ্র, উত্তর 24 পরগনা, শ্যামনগরে। ওখানে একটা স্কুলে প্রথম দেওয়াল পত্রিকায়, ওই স্কুলে আমার লেখা বেরোয়। ওই 2-4 লাইনের সবার সাথে আমারও বেরিয়েছিল, ব্যাস। তারপরে ভালো মতন শুরুয়াত ওই মাধ্যমিকের পর থেকে। মাধ্যমিকের পর থেকে মোটামুটি লিখতে থাকে, এখনো চলছে। গবেষণার কাজ তো বেশ জটিল, প্রচণ্ডভাবে তার মধ্যে মাথাটাকে রাখতে হয়, সেটা নিয়েই ভাবা, সেটার মধ্যে থাকা। তো সেটার সাথে লেখালেখিটা ব্যালেন্স কিভাবে হয়? প্রথমত আমার ওই গবেষণাটা করি হচ্ছে ইতিহাস ভিত্তিক, আঞ্চলিক ইতিহাস, কলকাতা এবং কলকাতা শহরতলি বলতে বিশেষত হাওড়া। এবার ওটাও আমার একটা নেশা, ঠিক আছে। সেই হিসেবে নেশার জোরে ভালোবাসলে দুটোই ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স এমনি হয়ে যায়, কোনো সমস্যা হয় না, ব্যালেন্স এমনি হয়ে যায়। পেশাগত যদি ধরা যায়, এই দুটোই আমার কোনোটা কোনো পেশাগত নয়, কারণ এই গবেষণার দিক দিয়েও এখন আমি সেরকমভাবে একদম, আমার পেশা সম্পূর্ণ আলাদা। তবে এই আমার গবেষণা ইতিহাস ভিত্তিক বা লেখালেখি বলতে মূলত উপন্যাসটাই বেশি লিখে থাকি। এই দুটোই ব্যালেন্সে হয়ে যায়। ভালো লাগা তো, স্বপ্ন ভালোবাসা, জেগে স্বপ্ন যেহেতু দেখি, হয়ে যায় না। যখন নেশার কথা উঠতে, পেশাটাকেও নেশা বলেই চালিয়ে দিলেন আমাদের অতিথি, তখন আর একটা প্রশ্ন কিন্তু করতেই হয়। এই যে গবেষণা ইতিহাস, এটাও যে নেশা হয়ে গেল, এটার পেছনে গল্পটা কি ছিল? এই দিকে ইন্টারেস্টটা কিভাবে তৈরি? প্রথমত পেশাটা নেশা, জানি নেশাটা হয়তো পেশা হতে পারে, ঠিক আছে, কারণ এটা আমার নেশা প্রথম থেকেই। বিশেষত এর পিছনে যদি আমার ঠাকুরদা বিশ্বভুবন মুখোপাধ্যায়, ওনার কৃতিত্ব বেশি, কারণ আমি প্রথম থেকে দেখেছি উনি অক্সফোর্ডের ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ইতিহাসেরই। এবার সেই হিসেবে আমি তখন থেকে দেখে এসেছি উনি এইসবের প্রতি কাজকর্ম করতেন, রায়চাঁদ প্রেমচাঁদ পুরস্কৃতও পেয়েছিলেন। এবার ওনাকে দেখেই আমার ইচ্ছাটা জেগেছিল, ঠিক আছে, গবেষণা করব। আর বিশেষত সৌমিত্র চ্যাটার্জি প্রচণ্ড পারবে আমার কাছে একটা মানে অনুভূতির একজন ব্যক্তি।
হ্যাঁ, গবেষণা ওই মানে ইতিহাসের প্রতি গবেষণা তো মানে জেগে গেছে, এই ঘুরবো এই ফিরবো কাজ করব। বিশেষত বাংলা সিনেমা যখন অ্যাডভেঞ্চার কোনো সিনেমা দেখি আরো ওই ছোট থেকে ওই নেশাগুলো আরো ঢুকে গেছিল, যার ফলে একটা হয়ে গিয়েছিল এই যে আঞ্চলিক ইতিহাসের প্রতি ইন্টারেস্টটা কি থেকে? আঞ্চলিক ইতিহাসে আঞ্চলিক কথা বলে, যেমন আমরা কলকাতায় এক ধরনের চলিত ভাষা বলে থাকি, কিন্তু এক এক জায়গায় এক এক রকমের ভাষা রয়েছে। হাওড়া শহর, কলকাতা শহর বা 24 পরগনা শহরে একরকম ভাষা, কোনো হেরফের নেই। তো হাওড়া একটু ইন্টারসিটি ভেতরে ঢুকলেই বা হাওড়া গ্রামীণ হাওড়ায় ঢুকলেই বা হাওড়া কেন যে কোনো জেলার তো তখনই তাদের সুর, শব্দ, স্বর সব চেঞ্জ হয়ে যায়। তাদের কথা বলার ভঙ্গিতে জীবনচর্চা একটা আলাদা ইতিহাস উঠে আসে। বিশেষত আমরা মেদিনীপুরে যদি কথা বলি, কোপাই নদী, পুরাণেও এর উল্লেখ রয়েছে কোপাই নদীর। কিন্তু কোপাই নদীর এখন বর্তমানে যদি কাজ করা হয়, মানে এই যে কাজ করছে, কত বৌদ্ধ মূর্তি, জৈন মূর্তি উঠে আসছে, হাওড়ার বাগনান থেকে উঠে আসছে, আজকের নিউ টাউন। তখন তো বলতে গেলে পুরোটাই চন্দ্রকেতুগড় সাম্রাজ্যের অধীনে ছিল। একটা আলাদা ইতিহাস রয়েছে, মূর্তি রয়েছে, ও তখনকার দিনের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে, তখনকার দিনের সংস্কৃতি রয়েছে, এগুলো জানার আগ্রহী সেই থেকেই। না, এই জায়গাটা বেশ সত্যি ইন্টারেস্টিং, এবং সবচেয়ে বড় কথা ওই যে আবার প্রক্সিমিটি, নৈকট্য, আশপাশটা যখন যত বেশি রহস্য থাকে তত বেশি যেন সেই এরিয়া নিয়ে নিজের আশপাশ নিয়ে রিসার্চ করার, গবেষণা করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। এখান থেকে আর একটা প্রশ্ন না করলে নয়, বেশ আঞ্চলিক ইতিহাস নিয়ে কিন্তু যারা ইতিহাসের লোক নন, যারা অন্যান্য পেশায় আছেন, তাদেরও প্রচণ্ড ইন্টারেস্ট। সেই জায়গা থেকে এই আঞ্চলিক ইতিহাসের ওপর কোনো বই আসতে চলেছে কি? আমরা পাবো এরম বই? হ্যাঁ, ইচ্ছা মানে অত মানে বই মেলায় করছি না, তবে পুজো সংখ্যায় বার করব। ধারসা জনপদের ইতিবৃত্ত বলে, সরি ধারসা পরগনার, ধারসা পরগনা একটা বিরাট পরগনা, ঠিক আছে, আপ টু হুগলির বাঁশবেড়িয়া থেকে এলাকা থেকে, ওটা আরশাটা টপকে গেলেই ধারসা পরগনা শুরু, আপ টু হাওড়ার অনেকটা অংশ নিয়ে একটা বিরাট পরগনা। আর এর গুরুত্ব ইতিহাসে মানে অন্তত জিওগ্রাফিক্যালে এর গুরুত্ব বিশাল রয়েছে। মানে আমি এখন সরাসরি এর গুরুত্ব আমি বলতে পারবো না, কোনো এইভাবে কেউ মানে পুরো প্রকাশিত করেনি, ওটা আমি বলতেও পারবো না। এটা খুব রাজনৈতিক একটা রয়েছে জিওগ্রাফিক্যাল অনুযায়ী, সেই হিসাবে আমি বলতে পারছি না, বাট এর গুরুত্বটা বিশাল। আমি ধারসা পরগনার এই গুরুত্বটাকে নিয়ে আমি সামনের পুজোয় হয়তো আমি বইটা প্রকাশিত করে ফেলবই। কাজ প্রায় কমপ্লিট, বই মেলায় হবে না, বাস পূজায় হয়ে যাবে। না, সায়নের কিন্তু আর একটা বিষয় আছে, একদিকে যেমন নিজে লেখালেখিটা করেন, তেমন আর একদিকে কিন্তু সম্পাদনারও বেশ ভালো মতো অভিজ্ঞতা আছে, এবং সেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা একদম। তো এই হঠাৎ করে কবিতা সংকলন সম্পাদনার বিষয়টা করতে গেল? ওই সাতখানের হাত ধরেই প্রথম সম্পাদনা, ঠিক আছে। ওর পর আর দুটো করেছিলাম অবশ্যই, একটা দুটো সাতখানের হয়ে করেছিলাম, আর একটা করেছিলাম প্রয়াসের হয়ে, ঠিক আছে। এই তিনটেই ব্যাস। ওই প্রথম ওই সাতখানের হাত ধরেই, সাতখানের যে কর্ণধার সৌভিকদা উনি বললেন, ওনার হাত থেকেই শুরু। তারপরে তো ওনার আবার একটা কাজ দিলেন, তারপরে ওই লকডাউনের পর ওই প্রয়াসের একটা কাজ করেছি। ভবিষ্যতে সম্পাদনারও দেখতে পাবো? এখনো পর্যন্ত ওটা আমার কোনো ঠিক নেই, আমি নিজেও জানি না, যদি হয় তো হবে, বাট আমার এখন পুরোদমেই হচ্ছে লেখা। সম্পাদনা থেকে এই যে সম্পাদনা করা, সেক্ষেত্রে বেশ অনেকজন কবির লেখা নিয়ে সম্পাদনা হয়েছে, সেই জায়গা থেকে প্রথমত একটা প্রশ্ন হচ্ছে সেটার এক্সপিরিয়েন্স কেমন, আর 2 নম্বর প্রশ্ন, এই এক্সপিরিয়েন্সটা নিজের লেখাটাকে কতটা ইমপ্রুভ করতে হেল্প করেছে? হ্যাঁ, অবশ্যই অন্যের লেখা পড়ে জেনে দেখে। হ্যাঁ, আমি আমার কবিতা লেখার হাত বা উপন্যাসের খুব একটা মানে সম্পাদনা করিনি, কবিতা লেখার হাতটা আরও স্ট্রং হয়েছে অবশ্যই। কিন্তু ওর যে একটা ধকলটা না, মারাত্মক খারাপ লেভেলের ধকল। মানে এ লেখা দিচ্ছে, রাতের বেলা ফোন করে বলছে, ও লেখা দিচ্ছে, রাতের বেলা ফোন করছে, যখন ক্লাসে থাকছি তখন ফোন করছে, যখন মানে ঘুমাচ্ছি, খাওয়া দাওয়া বলতে কিছু নেই। আর লেখাটা আবার যখন পাঠিয়েও দিচ্ছে, সেটাও আবার মানে লেখা পাঠানোর পরেও যে আমার কি সিলেক্টেড হয়েছে, আমি যতবার বলছি সিলেক্টেড হলে আপনাকে জানিয়ে দেবো, নয়। বা লেখা প্রকাশিত হবার পরও বই পাওয়াটা নিয়েও আরেক ঝামেলা, ঠিক আছে। মানে একজন পেলে তো আরেকজন পাচ্ছে না, এটা স্বাভাবিক। তুমি টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, বই না পেলে তো অবশ্যই হবে। কিন্তু একটা বিশাল একটা খারাপ একটা ধকল রয়েছে, যে ধকলটার মানে নেওয়া যায় না। ওই তিনটে করার পর যেন পুরোদমে স্টপ, ওই ধকল নেওয়া যায় না, অসম্ভব। এতে নিজের ভালোবাসা সব কিছু হারিয়ে যায়, সব কিছু হারিয়ে যায়। একটা প্রপারলি যদি একটা সম্পাদনা করা যায়, হ্যাঁ, একটা
মানে একটা মাল্যগণ্য একটা মানে টাইপের ভালো লেখা এ করে অবশ্যই এটা এরকম ভালো যদি কখনো আমি পাই অবশ্যই করব, ঠিক আছে। বাট কবিতা লেখার ক্ষেত্রে ওটা খুব একটা কঠিন ব্যাপার, ওটা খুব কঠিন ব্যাপার, ওটা করা অসম্ভব, ওটা করা যাবে না। এখান থেকে একটা বিষয়ে জানতে ইচ্ছা করছে, যারা উঠতি লেখক, নতুন লেখক যারা, এবং যারা একদম কম বয়সী লেখক, তাদের অনেকের কাছ থেকেই একটা অভিযোগ খুব শুনি, সেটা হচ্ছে প্রকাশনীর দিক থেকে যথেষ্ট হেল্প না পাওয়া, বা কিছু ক্ষেত্রে প্রকাশনীর থেকে বেশ অনেক ধরনের সমস্যা তৈরি হওয়া, সেটা রয়্যালটি নিয়ে হোক বা অন্য ক্ষেত্রে। কখনো এই প্রকাশনীর অসহযোগিতার সমস্যাটায় পড়তে হয়েছে? অবশ্যই পড়তে হয়েছে। আমি যখন মানে এটা একটা খুব ভালো প্রশ্ন করলেন, খুব ভালো মানে আমি যখন প্রথম লিখছি, লেখা পড়ে যাচ্ছে ঠিক আছে, বাট কেউ প্রকাশ করতে চাইতো না। প্রথমত চেনে না, জানে না, হুট করে কেউ নিতেও চায় না, আর যারা নেবে তার হাজারটা প্রশ্ন, বাট নিয়েওছে এরকম প্রচুর লেখা নিয়েওছে কিন্তু প্রকাশ করেনি, এটা একটা খুব সমস্যা। সেই ক্ষেত্রে এখন বর্তমান সময়ে অনেকেই করছে কি পয়সা দিয়ে, প্রকাশনীকে পয়সা দিয়ে নিজের লেখা করছে। এটা যেমন একটা খারাপ দিকও আছে তেমনি ভালো দিকও রয়েছে। ভালো দিক হচ্ছে অন্তত নিজের আগ্রহ বাড়বে, এবার নিজের পয়সা দিয়ে হোক বা নিজের একটা আগ্রহ বাড়ছে, এতে আরো ভালো লেখার জন্য উৎসাহ পাবে। কিন্তু খারাপ দিকটা হচ্ছে এই একটা সাহিত্য কোথাও যেন একটা মনে হচ্ছে যেন একটা বিক্রি হয়ে যাচ্ছে, পয়সা তুমি মানে ফেলো করি মাখো তেল, এই ব্যাপারটা চলে আসছে, এটাও একটা খুব খারাপ। হ্যাঁ, যদি ভালো লেখা হতো, মোটামুটি একটু পাতে দেওয়ার মতো যদি লেখা হতো, তাকে উৎসাহ দেওয়ার জন্য আরো হয়তো অন্য কিছু করা যেত। কিন্তু এভাবে পয়সা নিয়ে লেখা ছাপানো, এটা পুরো তুমি একটা সাহিত্য নিয়ে ব্যবসা ছাড়া কিছু নয়। এটা বোধহয় সম্পাদনার ক্ষেত্রেও কিছুটা হয়ে যাচ্ছে, প্রকাশনীর চাপে অবশ্যই এনাফ লেখা ঝাড়াই বাছাই করা যাচ্ছে না, সেক্ষেত্রে যেহেতু এই সংকলনটা প্রকাশনীর একটা বড় অঙ্কের আয়ের জায়গা, সেখানে বোধহয় মানে একদম সিলেক্টেড জায়গাটাই একদম থাকছে না, আর কোথাও গিয়ে বোধহয় সম্পাদকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবচেয়ে বেশি। প্রচুর প্রচুর প্রচুর, এতে মানে আমিও ভালো মতো নেই, কারণ আমিও সম্পাদনা করার নাম নিচ্ছি না, বাট উনি বই পাননি, তাতে ভালো মতন উনিও সমস্যায় যেমন পড়েছেন, আমাকেও তেমন পড়তে হয়েছে, ঠিক আছে। আর শেষে যখন আমি বই পাঠিয়েছি কুরিয়ারে বেশ কিছুদিন, মানে সেই বই যেতে মিনিমাম 3 থেকে 4 মাসের ওপর সময় লেগে গেছিল, যার ফলে প্রচুর ঝামেলা পুইতে হয়েছে। এবং সত্যি কথা বলতে যে প্রকাশকের গাফিলতিটাও তখন যেন সম্পাদকের মুখের উপর দিয়েই। অবশ্যই প্রকাশককে তো চিনবে না, লেখাটা দিয়েছে সম্পাদনাকে, যে সম্পাদনা করছে, যে সম্পাদক তাকে দিয়েছে, এবার যাই ঝড় আসুক না তার উপরেই আসবে, ঠিক আছে, মানসিক শারীরিক যাই আসুক না তার থেকেই আসবে। প্রকাশক এখানে প্রকাশক যা ছাপিয়েছে, প্রকাশককে চেনে না, সবাই লিখেছে প্রকাশক, সম্পাদককে চেনে, সুতরাং যে চেনে তো তাকেই ধরবে না, এটাই একটা ফ্যাক্টর। না, বেশ আলোচনা এটা নিয়ে হলো, তবে এবার একটু আবার ফোকাস করি আমরা আমাদের অতিথির ওপর, যে লম্বা সময়ে লেখালেখি এবং পরবর্তীকালে গবেষণাধর্মী লেখালেখি তার সাথে অ্যাড হয়েছে, তো এই দীর্ঘ যাত্রায় এমন কোনো মানুষ আছেন যাদের ইম্প্যাক্ট প্রচণ্ড রয়েছে বা যাদের থেকে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স হয়েছেন? সর্বপ্রথম যদি বলি, অবশ্যই আগেও বলেছি, আমার কাকা, ঠিক আছে। ছোট থেকে কাকার মুখে মানে নানান ঐতিহাসিক পৌরাণিক ভিত্তিক গল্প শুনিয়ে আমাকে বড় করেছে, ফার্স্ট অবদান কাকা। তারপর যদি হয় আমার দিদা, তারপর আবার অবশ্যই আমার ঠাকুরদা, ঠিক আছে। তবে শেষে আমার বাবা খুব গর্ববোধ করতেন আমাকে নিয়ে, বাবার কর্মসূত্রে নানান জনকে বলে বেড়াতেন, খুব গর্ববোধ করতেন। তবে প্রথমে আমার কাকা, অবশ্যই কাকার, দিদা, ঠাকুরদা, আর শেষে যদি বলেন কাউকে রোল মডেল হিসাবে, তাহলে অবশ্যই আমি প্রথম থেকেই একজনকে খুব সম্মান দিই, সে হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি, ঠিক আছে। আমি নিজে ভাবি আমি ওনার মতন হব, এটা আমি নিজে ভাবি, মানে ভাবতে তো লাগে না, স্ক্রিনেও দেখা যাবে না শুধু স্ক্রিনে দেখা যাবে আমি ওটা বলছি না, বাট আমি তবে হ্যাঁ খুব শীঘ্রই হয়তো একটা কাজ নামতে পারে, ওই গল্প নিয়ে একটা ওয়েব সিরিজ তৈরি হতে পারে, ঠিক আছে। ওটা চলছে, মানে অনেকদিন ঝুলে রয়েছে, বাট হতে পারে, ওটা এখন বলতে পারছি না। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবো, কারণ যে কোনো লেখকেরই এরকম সাকসেসটা শুধুমাত্র সেই লেখকের জন্য সাকসেস নয়, সেটা কিন্তু কোথাও গিয়ে যে সমস্ত মানুষদের মধ্যে থেকে সেই লেখক মাথা তুলে দাঁড়াচ্ছেন, যাদের জন্য লিখছেন, তাদের জন্য একটা সাকসেস নিয়ে আসে। আর অনেক
আড্ডা হলো, আড্ডা বেশ জমেও উঠেছে। তবে যেহেতু অতিথির কলমটা বেশ সুন্দরভাবে চলে, তাই আড্ডার মাঝখানে একটুখানি কবিতার ফোড়ন না হলে হয় না। একটুখানি কবিতা শুনি আমরা। প্রথমত এই প্রকাশনীর ব্যাপারটা নিয়েই একটা আমি বলি, পরশ্রী কাতর। জানি অনেক প্রকাশনী এতে হয়তো কিছু বলতে পারেন, যাই ক্ষমা প্রার্থী। আমি টাকা দিয়ে শংসাপত্র কিনি না, টাকা নাকি হাতের ময়লা। অথচ টাকা দিয়ে কিভাবে শংসাপত্র, স্মারক কেনা যায়, টাকা দিয়ে কি সুন্দর ভুয়ো সম্মানও কেনা যায়, টাকার বিনিময়ে সেই ময়লা কয়লাও কেনা যায়, টাকার বিনিময়ে অযোগ্যদের হাতে ওঠে সম্মান। যারা অভাবে কিংবা সম্মানের বশে টাকা দিয়ে কিনতে চায় না ভুয়ো শংসাপত্র, তাদের চেনে না সাহিত্য সমাজ, তাদের চিনতে দেওয়া হয় না। যোগ্যরা পায় না সমাদর। যোগ্যদের ডাকা হয় না কোনো সাহিত্যের আড্ডায়, তাদের ডাকা হয় না কোনো সাংস্কৃতিক সন্ধ্যায়। তারা নীরবে কেঁদে চলে, তাদের কান্নার কোনো মূল্য হয় না। বহু যোগ্যতারা হারিয়েছে টাকার সংসারে, হারিয়ে গেছে তারা কোনো এক মেঘলা দিনে, বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায়। হারিয়ে গেছে ব্রতনাথ, দীনলাল, জাহিরের মতন তারা অজানা বালুচরে। হারিয়ে গেছে কোনো এক প্রাচীন যুগের হারিয়ে যাওয়া সভ্যতা হয়ে। হারিয়ে গেছে তারা কোনো এক অন্ধকারে ফেলে। অযোগ্যদের করতে হয় না পরিশ্রম, ধূর্ত শিয়ালের মতো। তারা চলতে জানে শুধু বাঘ সিংহের পিছু। শিয়ালের মতো বহু মানুষ আছে এই জগৎ সংসারে, তেলানিদের মতো কিছু পিছুদের ঘুরে ঘুরে নাম কামায় এই সমাজে। আমি টাকাপত্র দিয়ে শংসাপত্র কিনি না। অসাধারণ একটা কবিতা। বেশ পরপর দুটো কবিতাতেই কিন্তু কোথাও গিয়ে সমাজের চিত্র, সমাজ রিলেটেড বিষয় প্রচণ্ডভাবে ফুটে উঠছে। তো কবিতা লেখার ক্ষেত্রে কি এই সোসাইটি এবং সোশ্যাল পলিটিক্যাল সিনারিওটাই সবচেয়ে পছন্দের জনার? পছন্দের কিনা আমি বলতে পারবো না, বাট চোখে ভেসে ওঠে। কারণ অনেক সময় দেখেছি নানান, এখনো পর্যন্ত প্রচুর সমাজে অন্যায় কাজটাই হয়ে যাচ্ছে এবং তাদেরকেই সম্মান দিচ্ছে বেশি। ঠিক আছে, সেটা চোখে লাগে বড্ড। যার ফলে হ্যাঁ, অবশ্যই আমি সেই সব দিক দিয়ে ভীতু, আমি মুখ ফুটে বলতে পারি না, বাট লেখার চেষ্টা করি অন্তত যাতে তুলে থাকে আমার এটা। ঠিক আছে, মুখ ফুটে তো সব কিছু সমস্ত জায়গায় বলা হয় না, আগে আমি বলেওছি, তার জন্য নানানভাবে শোষিতও হয়েছি। সেই জন্য টোটালটা মুখ ফুটে বলো না, লিখে চলো, যা হবে দেখা যাবে এই না। তবে জেনারেলি কবিদের কাছ থেকে কিন্তু একটু প্রেমের কবিতাটা এক্সপেক্টেড থাকেই। সেই বিষয়ে লেখালেখিটা কিরকম চলছে? প্রেমের বিষয়ে মূলত খুব একটা লিখি না, তবে প্রেম করেছি বহুত। কোনোটা প্রেম বলা চলে না, কোনোটা হয়তো এক পক্ষের হয়ে, কোনোটা সায়নের সহধর্মিনীও এপিসোডটা দেখছেন তো বিষয়টা তিনি শুনে রাখুন। হ্যাঁ, কোনোটা এক পক্ষ হয়ে হয়েছে না, ও জানে। আবার কোনোটা দুজনের ক্ষেত্রে হলেও সেটা হয়তো প্রেম বা ভালোবাসা বলা চলে না, যেটা ওই জন্যই হয়নি। তবে বহুবার হলেও শেষ আমার স্ত্রী সায়নী, ওই শুরু ওই শেষ, আর ওই সারা জীবন থাকবে, এরপর আর কোনো এর দিকে না। নামটাও অদ্ভুত ভাবে হ্যাঁ, সায়নী। তো কোথাও গিয়ে এটা থেকে লেখা আসেনি এইভাবে নাম মিলে গেল? নাম মিলে গেল এখনো পর্যন্ত আসেনি। তবে সত্যি কথা বলতে আমাদের চরিত্রের ওপর আমি একটা অবশ্যই প্রেম, থ্রিলার সবকিছু নিয়েই আমাদের জীবনে ঘটে যাবো অবশ্যই কিছু কিছু। তারপর তো একটু জল তেল মেশানো আছেই, একটা চলে লেখা সিরিজ চলে, কৌশিক অবন্তী নামে চলে। সেটা আর কি ছোট্টখাট্ট কিছু একটু পার্ট শোনা যেতে পারে বা জিস্ট একটুখানি? না, সেটা ওইরকম ভাবে ইতিমধ্যে বলা যাচ্ছে, কারণ এই পেপারের উপর কিছু নিয়েছি, একটা কবিতা লেখা এই যা না বেশ, এবং থাক, সেটাকে আশা করি আমরা বই আকারেই দেখতে পাবো, সেই আশাতেই থাকি। তবে এই ফাঁকে বরং আর একটা কবিতা আমরা শুনে নিই, কারণ আড্ডা জমে উঠেছে, বাঙালি আড্ডাবাজ, কিন্তু এপিসোড তো শেষের দিকে যাচ্ছে এবং শেষ করতেই হবে, সময়ে ধরা বাঁধা। তো শেষ হওয়ার আগে একটা কবিতা শুনে নিই। বদলে শুধু দূরের দৃশ্য। হ্যাঁ, এটা একটু প্রেমমূলকই বলছি। আমি যারে ভালোবেসেছি সে ছিল ওই গাঁয়ে, পাকা পথের ডাহিন পাশে, ভাঙা বাটের বায়ে। কে জানে এই গ্রাম, কে জানে এর নাম, ক্ষেতের ধারে, মাঠের পাড়ে, বনের ঘন ছায়ে। শুধু আমার হৃদয় জানে সে ছিল এই গাঁয়ে। বেনু শাখারা আড়াল দিয়ে চেয়ে আকাশ পানে, কত সাঁঝের চাঁদ ওঠাসে দেখেছে এইখানে। কত আষাঢ় মাসে ভিজে মাটির বাসে, বাদল হাওয়া বয়ে গেছে তাদের কাঁচা ধানে। সেই সময়টা ঘন ঘটার দিনে ছিল সে এইখানে। এই দিঘি, ওই আম্মাইয়ের বাগান, ওই যে শিবালয়, এই আঙিনার ডাক নামে তার জানে পরিচয়।
এই পুকুরে তারই সাঁতার কাটা বাড়ি, ঘাটের পথরেখা তারই চরণ লেখা। এই গায়ে সে ছিল কে জানে কয়জনে। এই যাহারা কলজ দিয়ে দাঁড়ায় ঘাটে আসি, এরা সবাই দেখেছিল তারই মুখের হাসি। কুশল পুছি তারে দাঁড়াত তার দাঁড়ে, লাঙল কাঁধে চলেছে মাঠে ওই যে প্রাচীন চাষি, সে ছিল এই গায়ে আমি যারে ভালোবাসি। পালের তরি কত যে যায় বহি দক্ষিণ বারে, দূরপ্রবাসের পথিক এসে বসে বকুল ছায়ে। পাড়ের যাত্রী দলে খেরার ঘাটে চলে, কেউ গো চেয়ে দেখে না ওই ভাঙা ঘাটের বায়ে, আমি যারে ভালোবাসি সে ছিল এই গায়ে। হ্যাঁ, খুব মিষ্টি একটা প্রেমের কবিতা এবং এরকম একটা সুন্দর মিষ্টি আমেজ নিয়েই এপিসোডটা শেষ হোক। তবে এপিসোড শেষ হওয়ার আগে অবশ্যই আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ। অত্যন্ত ব্যস্ত শিডিউল, মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের জন্য এতটা সময় দেওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের জন্য এইটুকু বলবো যে ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, সেটা যে শুধুমাত্র আমাদের একটা এন্টারটেনমেন্টের বিষয় তা তো নয়। সেটা আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে, আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে। তাই ভালো লাগার যে বিষয়টা, ভালোবাসার যে কাজটা, সেটা থেকে দূরে চলে যাবেন না। বাধা বিপত্তি আসবেই, তাকে বাঁচিয়ে রাখুন, তাকে আঁকড়ে ধরে থাকুন। তাহলে দিনের শেষে গিয়ে কর্মজীবনের ক্লান্তি, এই ইঁদুর দৌড়ের ব্যস্ততা, সব কিছুর বাইরে নিজের একটা আলাদা জগৎ থাকবে, নিজের একটা আলাদা বাঁচার জায়গা থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। নমস্কার।